লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন। সেই থেকেই তারা দেশ ছাড়া। সন্ধ্যের পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্মকুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। রাজপুতানার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিং এর জ্ঞান খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও হয়তো এই কাহিনী হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিং এর বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত ছিল। হঠাৎ কি মনে করে জানি না আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ করি। দেখেছেন ভূত? না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুর দাদার জীবনের ঘটনা। যদি এই ঘটনা আমাদের বংশে না ঘটত তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম। লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। কি রকম? শুনুন তবে। আমার ঠাকুরদা পিতামহের আপন ভাই নন, বইমাত্র ভাই। তিনি মস্ত শৌখিন মানুষ ছিলেন, আর ছিলেন খুবই সুপুরুষ। আমি যখন তাকে দেখেছি তখন তার বয়স খুবই কম, কিন্তু তিনি বদ্ধ উন্মাদ একদম। কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলে এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া হয়। সে কথা যাকে, আসল গল্পটাই বলি। বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানান প্রশ্ন করেছিলাম। সেসব বাদ দিয়ে পুরো গল্পটি আমি আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা রাজদরবারের সৈন্যদের আড্ডা ছিল। আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মধ্যেই যেতেন। খেয়ালের মাথায় কি বড়ি নদীতে স্নান করবেন বলে ঘোড়ায় করে বেরোলেন। আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুরদা বললেন, ওদিকে কি দেখছো? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালো আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বলল। ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সেই নির্জন রাত্রে তাদের মনে এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনে অবাক হয়ে চেয়ে রইলেন। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনিনি।
হয়তো এদের মত্ত অবস্থায় সমস্ত দৃশ্যের জন্য দায়ী। এই ভেবে তারাও কথাটা কাউকে আর বলেনি সেই সময়। ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারার 3 মাইল উত্তরে মরুভূমির মাঝে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। আমার ঠাকুরদাদা পূর্বোক্ত ঘটনার প্রায় 3 বছর পরে একদিন ওই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন বলে ঠিক করলেন। গভীর রাত্রে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, এই কথা তিনি শুনেছিলেন। সব ঠিকঠাক হলো, কিন্তু 2-1 বৃদ্ধ লোক নিষেধ করল। রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয়। কেন? তারা স্পষ্ট করে কিছুই বললে না, শুধু বললে জায়গাটা ভালো নয়। মোটের ওপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না। অনেকদিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে এই ভয় রয়েছে। একবার এক রাখাল রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল। সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গোদামের কাছে পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুরদাদা এসব গাল গল্প শোনবার লোক ছিলেন না। বৃদ্ধ ভিল তাকে বললে, হুজুর, হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই, জানবেন। ঠাকুরদাদা জিজ্ঞেস করলেন, কিসের ভয়? বাঘের? তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে, কি জানি হুজুর, আমার শোনা কথা মাত্র, ঠিক বলতে পারি নে। তুই সঙ্গে থাক না, বকশিস দেব। মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও না। রাত কাটাবে কে নাহারা নিপটের ধারে? প্রাণের ভয় নেই, আমরা ভিল, বাঘের ভয় রাখি নে। এ হাতের তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর, বাঘের চেয়েও যে ভয়ানক কোনো জীব দুনিয়ায় নেই। হ্যাঁ, আমার ঠাকুরদাদা নাহারার হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলের হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে প্রায় 40 মাইল দূরে। তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে এসে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো দিকে। সন্ধ্যা নেমে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠল পূবের পাহাড়ে। জায়গাটা ঠাকুরদার ঝুপড়ি থেকে প্রায় 200 গজের মধ্যে, কিংবা তার চেয়ে কিছুটা বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না, বিশেষ করে এই জ্যোৎস্না রাত্রে। ঠাকুরদাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা, বা আরও হাঁসের দল নামে কিনা। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই। এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদার বিস্ময় নিজের চোখ বারবার মুছলেন। আরো খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা হওয়ার বা চোখে অত ফুল দেখবার কি কারণ আছে এখনই? তারপর যা ঘটল তা বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছে মিস্টার ব্যানার্জি। কিন্তু এই গল্প আমি আমার বাবার মুখে অনেকবার শুনেছি। এই আমাদের বংশের ঘটনা, কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না। ঠাকুরদাদা দেখলেন এই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক অনেক বড়।
হাঁসের মতো তাদের চালচলন নয়। তারপরেই মনে হলো সেগুলো হাসি নয় আদপে, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারি ঠাকুরদাদা আবার চোখ মুছলেন। এটা এটা কি? আরো কইটুকু খেয়ে আজ আমার একই দশা। বিস্মিত, ভীতচকিত, দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যিই হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। সাদা তাদের পোশাক, জ্যোৎস্না পরে চিকচিক করছে। তাদের হাসি, মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলো জলে। রাজহংসের মতো সুঠাম ধরনের নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো। তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদার আন্দাজ ছিল না, কারণ ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই যেন শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখানে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভৈজি তাকে জিজ্ঞেস করল, হুজুর, হাঁস নেমেছিল কাল? ঠাকুরদাদা মিথ্যে কথা বললেন। হাঁস নাকি নেমেছিল, কিন্তু একটাও মারতে পারেননি। কেন এই মিথ্যে কথা বললেন শুনুন। কি দুর্বার এক মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই। আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের সেই রাত্রিকালে। ভৈজিকে সত্যি কথা বললে পাশে সে বাধা দেয়, কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামল হ্রদের জলে। আসল হাঁসের দল। পরপর কয়েক রাত্রি শুধু বন্য হাঁসের দল নামে খেলা করে। আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন। বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আর একদিন শেষ রাত্রে জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামল সেই অদ্ভুত জীবের দল। রাত ভোর হবার বেশি দেরি নেই, তখনও কিন্তু জ্যোৎস্না আছে। আমার ঠাকুর দাদা কি ভেবে আড়কের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নেই ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন। বোধহয় ওদের কাউকে ধরতে গিয়েছিলেন। অমনি ত্রস্ত বন্য হাঁসের মতো সেই অলৌকিক জীবের দল তাদের লঘু দেহকে ফাঁসিয়ে আকাশপথে অদৃশ্য হয়ে গেল। পরদিন দুপুর বেলায় আমার ঠাকুর দাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারে বালির চড়ায় লক্ষ্যহীনভাবে বেড়াতে দেখে একদল জেলে ভিলেদের গ্রামে তাকে পৌঁছে দেয়। ঠাকুর দাদা মাঝে মধ্যেই ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় এই গল্প পড়েছিলেন। খুব অদ্ভুত ঘটনা। তবে তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা খুবই শক্ত, সে আমিও জানি। আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না। আজ প্রায় 50 বছর আগেকার ঘটনা বলছি।
কেউ বলে ঠাকুর দাদার অতিরিক্ত আড়ক সেবনের ফলে ও সব চোখের ভুল দেখা। বন্য হংসকে ভেবেছেন আকাশ পড়ি, আবার কেউ বলে না, আকাশ পড়ি দেখলেই লোকে পাগল হয়। সেই বৃদ্ধ নীলভৈজি সেই কথাই তো বলতো, হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়।